Hello and welcome again to another video lecture of semester 3 paper CC7. এখানে we are going to talk about the chemistry of alkynes এবং এর আগে আমরা অ্যালকাইনের কিছু কিছু রিঅ্যাকশন দেখেছি, যেমন অ্যালকাইনের মার্কারি আয়ন ক্যাটালাইজড হাইড্রেশন, অ্যালকাইনের হাইড্রোবোরেশন, অ্যালকাইনের রিডাকশন ভায়া লিন্ডলাস ক্যাটালিস্ট ইত্যাদি। এইসব জিনিসগুলো আমাদের দেখা আছে। আমরা অ্যালকাইনের ক্যাটালিটিক হাইড্রোজেনেশন করে লিন্ডার ক্যাটালিস্টের প্রেজেন্সে স্টিরিও সিলেক্টিভ রিডাকশন করতে পারি, সেটা আমরা আগে দেখেছি, এবং সেখানে সিন সিলেক্টিভ রিডাকশন হয়, অর্থাৎ ট্রিপল বন্ডেড কম্পাউন্ড থেকে সিস অ্যালকিন পাওয়া যায়, যেখানে দুটো হাইড্রোজেন ডাবল বন্ডের একই দিকে থাকে। এখন আমরা যেটা দেখব সেটা এই মেথডের সর্ট অফ কমপ্লিমেন্টারি মেথড, অর্থাৎ আমরা অ্যালকাইন থেকে ট্রান্স অ্যালকিন কিভাবে বানাতে পারি। তোমরা এই রিঅ্যাকশনটার কথা আগে শুনেছো, আমি নিশ্চিত তোমরা শুনেছো, এটা হায়ার সেকেন্ডারিতে নিশ্চয়ই পড়েছো, কেমিস্ট্রিতে এটা ছিল, হয়তো বা তার আগেও কোনো সময় শুনে থাকতে পারে। যে রিঅ্যাকশনটার মাধ্যমে এটা করা হয় সেটাকে বলা হয় বার্চ রিডাকশন। বার্চ রিডাকশনে একটা অ্যালকাইনকে সোডিয়াম অথবা লিথিয়ামের প্রেজেন্সে লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে রিডাকশন করা হয়। রিঅ্যাকশন টেম্পারেচার অনেক কম থাকে, -33 ডিগ্রির কাছাকাছি, কারণ লিকুইড অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া কিন্তু নয়, লিকুইড অ্যামোনিয়া, তার বয়লিং পয়েন্টই হচ্ছে -33, অর্থাৎ রুম টেম্পারেচারে সেটা একটা গ্যাস। অবভিয়াসলি অ্যামোনিয়া একটা গ্যাস, তাকে যদি লিকুইফাই করতে হয় তাহলে তোমাকে টেম্পারেচার অনেক কমাতে হবে। অ্যাটমসফিয়ারিক প্রেশারে যদি তোমাকে লিকুইফাই করতে হয় তাহলে টেম্পারেচার অনেক কমাতে হয়, যে কারণে লিকুইড অ্যামোনিয়াতে রিঅ্যাকশন করতে গেলে পুরো জিনিসটা -33 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশনটা করা হয়। এখানে রিডিউসিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন, এবং এই ইলেকট্রনটা আসে ওই মেটালটা থেকে, অর্থাৎ লিথিয়াম বা সোডিয়াম বা পটাশিয়াম এই ধরনের কোনো মেটালকে তুমি ইউজ করতে পারো। লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে ওরা আয়োনাইজ করে, এবং আয়োনাইজ করে নিচে একটা ক্যাটায়ন তৈরি করে, সোডিয়ামের থেকে সোডিয়াম প্লাস, লিথিয়ামের থেকে লিথিয়াম প্লাস ইত্যাদি, এবং তার সাথে একটা ইলেকট্রন বেরিয়ে আসে। এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি নর্মালি তো বেরোনোর কথা নয় যদি ইলেকট্রনকে কেউ অ্যাকসেপ্ট না করে। তো ইলেকট্রনকে ইনিশিয়ালি অ্যাকসেপ্ট করে হচ্ছে অ্যামোনিয়া সলভেন্ট ক্লাস্টার, অর্থাৎ অনেকগুলো অ্যামোনিয়া মিলে সর্ট অফ ইলেকট্রনের জন্য একটা কম্পার্টমেন্ট তৈরি করে, ইলেকট্রনটা সেই কম্পার্টমেন্টের ভিতরে আশ্রয় নেয়। সেইটাকে আমরা এই জায়গাটাতে আমরা সেটাকে একটা ইলেকট্রন অ্যামোনিয়া এক্স বলে একটা সর্ট অফ রিপ্রেজেন্টেটিভ স্ট্রাকচার দিয়েছি। এই এক্স এর ভ্যালুটা ভ্যারি করতে পারে। এই ইলেকট্রনটাই কিন্তু অ্যাকচুয়ালি রিডিউসিং এজেন্ট। কিভাবে রিডাকশনটা হচ্ছে সেটা আমরা এখনই দেখব, কিন্তু তার আগে এটা বলা দরকার যে এই ইলেকট্রনটা যদি তুমি তাকে কোনো রিডাকশন ইত্যাদির কাজে ব্যবহার না করো, তাহলে স্লোলি অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে সেখান থেকে সে হাইড্রোজেন লিবারেট করে এবং অ্যামাইড আয়ন তৈরি হয়। সেই রিয়াকশনটা স্লো, এবং এই রিয়াকশনটা ভিজুয়ালি খুব অ্যাপিলিং, তার কারণ লিকুইড অ্যামোনিয়ার মধ্যে লো টেম্পারেচারে তুমি যদি সোডিয়াম বা পটাশিয়াম দাও তাহলে সেখানে, বা লিথিয়াম দাও তাহলে সেখানে একটা ইন্টেন্স ব্লু কালার তৈরি হয়। এই যে ব্লু কালারটা, এটা ওই সলভেটেড ইলেকট্রনের জন্য আসে বলে লোকে মনে করে থাকে, এবং এই ইলেকট্রনটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে রিডিউসিং এজেন্ট। অর্থাৎ এই রিয়াকশনে, এই রিডাকশনটার রিডিউসিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন। এই রিডাকশনটাকে আমরা বলে থাকি বার্চ রিডাকশন। এই যে ভদ্রলোকের ছবি এখানে দেওয়া আছে, এই যে বার্চ, সেই বার্চের নামে এটাকে বলা হয় বার্চ রিডাকশন। তিনি অস্ট্রেলিয়ান একজন কেমিস্ট ছিলেন এবং এই রিয়াকশনটা আবিষ্কার করেছিলেন। এই রিয়াকশনটা আমরা অ্যালকাইনের ক্ষেত্রেও যেরকম দেখতে পাচ্ছি, সেরকম আমরা অ্যারোমেটিক রিংয়ের ক্ষেত্রেও এর একটা ভ্যারিয়েশন দেখতে পাবো। এবার এই রিয়াকশনটা হচ্ছে কি করে, এবং রিডাকশন যে হচ্ছে তাতে এই ট্রান্স অ্যালকিনটা আমরা পাচ্ছি কি করে। তো তাহলে আমরা এখানে একটা অ্যালকাইন নিয়েছি। এই অ্যালকাইন যেটা নেওয়া হয়েছে, এই অ্যালকাইনটাতে ইলেকট্রনটা এবার
সলভেটেড ইলেকট্রনটা এবার এই মলিকিউলের ভেতরে ইনক্লুডেড হবে। তো ইলেকট্রন কোথায় যায়? ইলেকট্রন অরবিটালে যায়। ভর্তি অরবিটালে তো যায় না, ফাঁকা অরবিটালে যায়। কোন অরবিটালে যাবে? ফাঁকা অরবিটালটা অনেক অরবিটাল হতে পারে, তো অবভিয়াসলি যে ফাঁকা অরবিটালটার এনার্জি মিনিমাম সেইটাতে যাবে, কারণ ইলেকট্রন অবভিয়াসলি স্টেবিলাইজড হতে চায়। তাহলে হাই এনার্জি ভ্যাকেন্ট অরবিটালে তো সে যাবে না, লো এনার্জি ভ্যাকেন্ট অরবিটালে সে যাবে এবং সেই জায়গায় গিয়ে সে আশ্রয় নেবে। তাহলে অ্যালকাইনের এরকম লো এনার্জি ভ্যাকেন্ট অরবিটাল আছে। খেয়াল করে দেখো অ্যালকাইনের এই যে হাইব্রিডাইজেশন, এই কার্বনের হাইব্রিডাইজেশন কিন্তু sp যথেষ্ট পরিমাণে ইলেকট্রোনেগেটিভ। এর ফিল্ড অরবিটালগুলো যথেষ্ট এনার্জেটিক্যালি স্টেবল, ভ্যাকেন্ট অরবিটালগুলো স্টেবল। তো এর যে পাই স্টার রয়েছে, কারণ এখানে পাই বন্ড রয়েছে, তাহলে অ্যান্টিবন্ডিং পাই স্টার অরবিটালও থাকবে। তো সেই পাই স্টারের মধ্যে ইলেকট্রনরা গিয়ে বসবে এবং ইলেকট্রনরা গিয়ে বসার পরে যখন একটা ইলেকট্রন এখানে আসবে, তখন আমরা সর্ট অফ এটাকে খানিকটা এইভাবে এক্সপ্লেন করতে পারি যে জিনিসটা কিভাবে হলো। যদি আমরা এঁকে দেখাতে চাই তাহলে আমাদের জিনিসটা এরকম হলো। তো এই আমাদের ছিল আর আর, তো ধরে নাও আমাদের এখানে একটা ইলেকট্রন আছে। তো সেই ইলেকট্রনটা কোথায় যাবে? ইলেকট্রনটা পাই স্টারে যাচ্ছে। তো পাই স্টারে যাচ্ছে, সেটা আমরা অ্যারো মুভমেন্ট দিয়ে দেখাবো কি করে, আমরা সর্ট অফ এরম করে দেখাতে পারি। ও এইখানটায় গেল, এবার পাই স্টারে যাচ্ছে মানে অবভিয়াসলি পাই বন্ড ভাঙবে, তার কারণ অ্যান্টি বন্ডিংয়ে যদি ইলেকট্রন ঢোকাও তাহলে বন্ড অর্ডার কমে যাবে, এবং পাই বন্ড যখন ভাঙবে তার মানে এখানে যেহেতু পাই স্টারে যাচ্ছে, তো অবভিয়াসলি একটা পাই বন্ড এখানে ভেঙে যাবে। এবং ভেঙে গেলে আমরা এখানে একটা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলে থাকি র্যাডিক্যাল অ্যানায়ন। কারণ একটা ইলেকট্রন ঢুকছে, তার মানে অড ইলেকট্রন আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম তুমি এই জায়গাটাতে এই ইলেকট্রনটাকে, এই অ্যারোটাকে আমি ফুল অ্যারো দেওয়া উচিত ছিল এখানে, এই অ্যারোটা এই বন্ডটা ভেঙে যাচ্ছে, অতএব এখানে একটা ফুল দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে আসছে। তাহলে এই কার্বনটার উপরে মাইনাস চার্জ ডেভেলপ করবে, এই কার্বনটার উপরে মাইনাস চার্জ ডেভেলপ করবে, আর এই ডান দিকে যে কার্বনটা আছে সেই কার্বনটার উপরে র্যাডিক্যালটা থাকবে। দেখা যায়। তো এই জায়গাতে দেখো ইলেকট্রন এখানে এসে ঢুকেছে এবং এই অ্যারোটাকে মুছে দিই, এই বন্ডটা ভেঙে গেছে, ভেঙে মাথায় ইলেকট্রন পড়েছে। তাহলে দেখো এইখানটাতে অ্যানায়ন হয়েছে, এইখানে র্যাডিক্যাল হয়েছে। এবং এখানে খেয়াল করো দুটো আর গ্রুপ কিন্তু একে অপরের সঙ্গে উল্টো দিকে আছে, ট্রান্স অবস্থায় আছে। অবভিয়াসলি এটা সিস অবস্থাতেও থাকতে পারে, এবং সিস যে রেডিক্যাল অ্যানায়নটা তার সাথে এই ট্রান্স রেডিক্যাল অ্যানায়নটা ইন ইকুইলিব্রিয়াম থাকে, কিন্তু ইকুইলিব্রিয়াম সাইনটা খেয়াল করো সেটা ট্রান্সকে ফেভার করছে। তার কারণটা খুব খুব সহজ, ট্রান্সে দুটো আর গ্রুপ উল্টো দিকে আছে বলে তাদের মধ্যে কোনো স্টেরিক রিপালশন নেই। সিস যদি দেখো তাহলে দুটো আর গ্রুপ একই দিকে আছে, তাহলে সেখানে ভ্যান ডার ওয়ালস রিপালশন থাকবে। এটা পছন্দ করবে না, রেডিক্যাল অ্যানায়নটা এটা অ্যাভয়েড করতে চাই। দুটো একটা ইলেকট্রন পেয়ার আর একটা লোন ইলেকট্রন একই দিকে আছে যখন তুমি সিস এঁকেছো, তার মানে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বেশি আছে। এই জায়গাটাতে অবভিয়াসলি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনটা কিছুটা কম থাকবে, কারণ তারা উল্টো দিকে আছে। তাহলে এখানে রেডিক্যাল অ্যানায়ন তৈরি হলো, এবং সেই রেডিক্যাল অ্যানায়নের আমি বুঝতে পারলাম যে রেডিক্যাল অ্যানায়নটা ট্রান্সফর্মে থাকে। বাট এটা অবভিয়াসলি বেসিক, কার্বনের মাথায় মাইনাস চার্জ আছে, কার্বন তো মাইনাস চার্জ নিয়ে খুব একটা কমফোর্টেবল থাকে না, এবং এই কার্বনের হাইব্রিডেশন হচ্ছে sp2, এবং এর যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা রয়েছে সেটা একটা sp2 অরবিটালে রয়েছে, সেটা অ্যামোনিয়া থেকে একটা প্রোটন খাবে, খেয়ে তৈরি করবে অ্যামাইড, অর্থাৎ অ্যামোনিয়া এখানে একটা প্রোটন সোর্স হিসেবে কাজ করবে। তো ওখানে হাইড্রোজেন আমি অ্যাড করে দিলাম। তাহলে রেডিক্যাল অ্যানায়ন থেকে এবার আমরা পেলাম রেডিক্যাল, ভিনাইল রেডিক্যাল, এবং ভিনাইল রেডিক্যালও অবভিয়াসলি তার দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে ট্রান্স। ভ্যান ডার ওয়ালস রিপালশন সিসে থাকবে, ট্রান্সটা ভ্যান ডার ওয়ালস রিপালশন থেকে মুক্ত, কাজেই ট্রান্সের পপুলেশন বেশি থাকবে, মেইন রিয়াকশনটা সেখান থেকেই হবে। এবার আবার আরেকটা ইলেকট্রন ঢুকবে। এখানে কোথায় ইলেকট্রনটা ঢুকছে? এখানে কিন্তু অলরেডি একটা হাফ ফিল্ড অরবিটাল আছে, সেটা হচ্ছে যে sp2 অরবিটালটা, এখানে একটা sp2 অরবিটাল আছে, সেই sp2 অরবিটালটা এই একটা সিঙ্গেল ইলেকট্রনকে ধরে রেখেছে। তো এই যে আরেকটা সলিড ইলেকট্রন সে এসে একে সঙ্গ দেওয়ার জন্য এই হাফ ফিল্ড অরবিটালটার মধ্যে এসে বসবে। এখানে কিন্তু আর কোনো পাই স্টার বা এরকম কোনো জায়গায় যাবে না, যাওয়ার দরকার নেই, তার কারণ একটা লো এনার্জি হাফ ফিল্ড অরবিটাল আছে, ও সেইখানে এসে বসতে পারে। এবং বসার পরে তাহলে সেখানে কিন্তু একটা ফুল ব্লোন কার্বনায়ন তৈরি হবে, এবং এই কার্বনায়নটা অবভিয়াসলি এগেন এটা দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে দুটো আর ট্রান্স, একটা হচ্ছে দুটো আর সিস। তো ভ্যান ডার ওয়ালস রিপালশনকে মিনিমাম করতে গেলেও ট্রান্সেই থাকতে চাইবে, তার মানে ট্রান্সের পপুলেশন বেশি হবে। এই অ্যানায়নটা অ্যামোনিয়া থেকে প্রোটন খেয়ে তৈরি করবে অ্যালকিনটা, এবং যেহেতু ট্রান্স ফর্ম থেকেই রিয়াকশনটা হবে তাই প্রোডাক্টে আর দুটো গ্রুপ ট্রান্সেই থাকবে,
এবং আমরা এখানে ই অ্যালকিন পাবো। তার ফলে আমরা এই জায়গাটাতে কিন্তু একটা স্টিরিও সিলেক্টিভ রিডাকশন করতে সমর্থ হলাম। অল থ্রু আউট দ্য রিয়াকশন দুটো আর গ্রুপের অপশন ছিল, হয় সিসে থাকা না হলে ট্রান্সে থাকা। তারা ভ্যান ডার ওয়ালস রিপালশন মিনিমাইজ করার জন্য এবং কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রনিক রিপালশন মিনিমাইজ করার জন্য আর গ্রুপ দুটোকে ও প্রেফারেবলি ট্রান্স অবস্থায় রাখছে এবং ইভেন্চুয়ালি সেটা প্রোডাক্টেও রিফ্লেক্টেড হচ্ছে। ওকে, সো আমরা এটা বুঝলাম যে ইলেকট্রন কিভাবে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে এবং কেন রিয়াকশনটা স্টিরিও সিলেক্টিভ, আমরা কেন ট্রান্স পাচ্ছি, কেন আমরা সিস পাচ্ছি। এবার আমরা এখানটায় একটা এক্সাম্পল আমরা দেখছি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল, একটা 4 কার্বন ইন্টারনাল অ্যালকাইন, সেটাতে অক্টফোরাইনকে নিয়ে আমি যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিই তাহলে দেখো এখানে ট্রান্স অ্যালকিন তৈরি হয়েছে এবং এখান থেকে আমরা পেয়েছি অক্টফোরিন এবং এই জিওমেট্রিটা হচ্ছে ই জিওমেট্রি, তাই হওয়ার কথা ছিল, সেটাই হয়েছিল। একটা পার্টিনিয়ান কোশ্চেন করা যায় যে ইলেকট্রনেরা যদি ট্রিপল বন্ডেড কম্পাউন্ডের পাইস্টারে হামলা করতে পারে তাহলে ডাবল বন্ডেড কম্পাউন্ডের পাইস্টারে হামলা করে না কেন, অর্থাৎ রিয়াকশনটা এই স্টেজে থেমে যাচ্ছে কেন, ওয়াই ইট স্টপস হিয়ার। আরও তো ইলেকট্রন অ্যাড করে আমি তো ফার্দার এটাকে রিডিউস করে অ্যালকেনের দিকে চলে যেতে পারতাম, সেটা যাচ্ছি না বা হচ্ছে না, কেন হচ্ছে না সেটার এক্সপ্লেনেশন কি? এটার এক্সপ্লেনেশন হচ্ছে আমরা অনেকগুলো এক্সপ্লেনেশন দিতে পারি, কয়েকটা রিজন আমি এখানে তোমাদের সঙ্গে আলোচনা করি। অ্যালকাইনের যে কার্বন, যেখানটায় যে পাই বন্ডটাতে তুমি অ্যাটাকটা করছো বা ফার্স্ট ইলেকট্রন দিয়ে তুমি অ্যাটাকটা করছো, সেটা কিন্তু অ্যালকাইনের কার্বনটা কিন্তু এসপি হাইব্রিডাইজড। অন দি আদার হ্যান্ড তোমার এই যে অলিফিনিক কার্বন সেটা হচ্ছে, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে এসপি, আর তুমি যদি অ্যালকিন নিয়ে রিডাকশন করা শুরু করো তাহলে এই কার্বনটা হচ্ছে sp2। তো sp কার্বন তো মোর ইলেকট্রোনেগেটিভ, sp2 তো লেস ইলেকট্রোনেগেটিভ, এস ক্যারেক্টার sp বেশি আছে, sp2 এস ক্যারেক্টার কম আছে। তো ইলেকট্রন কোথায় যেতে চাইবে? যে জায়গাটা মোর ইলেকট্রোনেগেটিভ, যে অ্যাটম অবভিয়াসলি ইলেকট্রন সেখানেই যেতে চাইবে, সেখানে গেলেই সে মোর স্টেবল হবে, সেটাই হওয়ার কথা। এটা গেল একটা পয়েন্ট। তাহলে অ্যালকাইনের অবভিয়াসলি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতা অ্যালকিনের থেকে বেশি হওয়ার কথা। সেকেন্ড পয়েন্ট, এই যে র্যাডিক্যাল আনায়নটা তৈরি হচ্ছে, অ্যালকিনে অ্যাটাক করলেও একটা র্যাডিক্যাল আনায়ন তৈরি হতো, কিন্তু অ্যালকিনে অ্যাটাক করার ফলে যে র্যাডিক্যাল আনায়ন তৈরি হতো সেটাতে এই যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ কিন্তু থাকতো একটা sp3 কার্বনের উপরে, এবং মোর ইম্পর্টেন্টলি যে অরবিটালটা ওই ইলেকট্রন পেয়ারটাকে হাউস করতো, ধরে রাখতো, সে কিন্তু sp3 হাইব্রিডাইজড হতো, sp3 হাইব্রিডাইজড হতো। এই জায়গাটাতে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এইখানটায় কিন্তু একটা মাইনাস চার্জ হবে, বিকজ দিস ইজ অ্যান আয়ন, ওকে, র্যাডিক্যাল আনায়ন। এখানে যেরকম একটা ডট আছে তেমনি এই কার্বনটার উপরে অবভিয়াসলি নেগেটিভ চার্জ আছে। কিন্তু তুমি যদি অ্যালকাইনটা দেখো তাহলে খেয়াল করো, এখানেও র্যাডিক্যাল আনায়ন তৈরি হয়েছে, কার্বনস আর sp2। মোস্ট ইম্পর্টেন্টলি যেখানে ইলেকট্রন পেয়ারটাকে হাউস করছে সেই অরবিটালটাও কিন্তু sp2। তাহলে এস ক্যারেক্টার যত বাড়ে তত ইলেকট্রনকে ধরে রাখার ক্ষমতা বাড়ে। sp3-তে যদি ইলেকট্রন পেয়ার রাখো তাহলে সেইখানকার যে স্টেবিলিটি তার তুলনায় sp2-তে রাখলে স্টেবিলিটি অনেক বেটার হবে। তো অবভিয়াসলি আমরা সেই জায়গাটাতে দেখতেই পাচ্ছি যে অ্যালকাইন থেকে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হলো সেটা ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে মোর কমফোর্টেবল। আমাদের অলিফিন থেকে যেটা তৈরি হলো সেটা অতটা স্টেবিলাইজ নয়, তাহলে অ্যালকাইনের রিয়াকশন করার ক্ষমতা বেশি হওয়ার কথা। আর 3 নম্বর একটা পয়েন্ট বলা যায়, সেটা হচ্ছে যে আমরা যখন ইলেকট্রন অ্যাড করছি একটা পাই বন্ড তো ভাঙছে, অলিফিনে যখন অ্যাড করবো, যদি অ্যাড করি তাহলে সেখানেও একটা পাই বন্ড ভাঙবে, আবার অ্যালকাইনে অ্যাড করলে সেখানেও একটা পাই বন্ড ভাঙবে। তার পাই বন্ড যখন ভাঙছে, সেই পাই বন্ডের এনার্জিটাও কিন্তু ম্যাটার করে। তুমি যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দেখো তাহলে সেটা হচ্ছে 83 কিলো ক্যালোরি পার মোল, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি। কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে 146, তার মানে ডাবলের থেকে কিছুটা কম, অর্থাৎ এদিকে অলমোস্ট 46 আর ওদিকে হচ্ছে 70, তার মানে 46 + 7 হচ্ছে 53 আর 10 হচ্ছে 63 কিলো ক্যালোরি মতো এনার্জি বেশি আছে। আর তারপরে যদি তুমি ট্রিপল বন্ডে যাও তাহলে সেটার বন্ড এনার্জি হচ্ছে 200 কিলো ক্যালোরি পার মোল। When you lose that, you still have a couple of carbon-carbon bonds, which is 146 kilocalorie per mole. তার মানে থার্ড যে ডাবল বন্ডটা, মানে থার্ড যে ডাবল বন্ডটা বলা উচিত নয়, থার্ড যে বন্ডটা অ্যালকাইনের থার্ড বন্ডটা ইজ রিলেটিভলি উইক কম্পেয়ার টু দ্য কার্বন-কার্বন ডাবল বন্ডের পাই বন্ড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ব্রেক্স রাদার ইজিলি। তবে এই লজিকটার থেকে আগের দুটো লজিক ইজ মোর কনভিন্সিং। এস ক্যারেক্টারের কথা বলে ব্যাপারটাকে ব্যাখ্যা করাটা
প্রেফারেবল। যদি এইটা কখনো ব্যাখ্যা করতে হয় তো অফকোর্স ওই দুটো রিজন, 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো রিজন কিন্তু আমাদের আগে বলা উচিত, তারপরে আমরা বন্ড স্ট্রেংথের দিকে আসতে পারি। এটা খুব কনভিন্সিং আর্গুমেন্ট কিন্তু নয়। এখন এইটা করার ফলে এই যে টিপিক্যাল রিডাকশন, এই রিডাকশন করার ফলে আমাদের কিছু সিনথেটিক ফ্লেক্সিবিলিটি বাড়ে, এবং এটা বহু জায়গায় এরকম প্রশ্ন আসে, সিইউতেও প্রশ্ন আসে যে একটা ট্রান্স অ্যালকিনকে কি করে সিস অ্যালকিনে কিংবা সিস অ্যালকিনকে কি করে ট্রান্স অ্যালকিনে কনভার্ট করা যায়। সেক্ষেত্রে আমরা এই অপশনটা কাজে লাগাতে পারি। কিরকম ভাবে? দেখো, তুমি ধরো তোমাকে বলেছে ই আইসোমার অফ 4 অক্টিন, তো সিমেট্রিক্যাল আছে। এবার তুমি যদি তার মধ্যে সেখানে থেকে তোমাকে যদি বলে সিস আইসোমারটা বানাও বা জেড আইসোমারটা বানাও, তাহলে তুমি এইভাবে প্রসিড করতে পারো। তুমি ওটাকে ব্রোমিন সিসিএল4 দিয়ে ট্রিট করলে, তো ব্রোমিন সিসিএল4 দিয়ে ট্রিট করলে অবভিয়াসলি স্টিরিও স্পেসিফিক অ্যান্টি অ্যাডিশন হবে, ব্রোমিনের অ্যাডিশন হবে ভায়া দি ব্রোমোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট। সেটা হলে তুমি সেখানে দুখানা ব্রোমিন পাবে। আমরা এখানে লিখেছি একটা উপরে একটা নিচে, এবং অফকোর্স এটা দেখে তোমার চেনা উচিত যে এটা কিন্তু মেসো আইসোমার, অর্থাৎ এখানে কোনো আর কোনো স্টিরিও আইসোমার তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। অ্যাক্টিভ আইসোমার হবে না, তার কারণ রিঅ্যাকশন কিন্তু ডায়াস্টিরিও সিলেক্টিভ। এই বস্তুটাকে যদি কেউ সোডিয়াম অ্যামাইড ইন মিনারেল অয়েল দিয়ে ট্রিট করে, এক্সেস সোডিয়াম অ্যামাইড দিয়ে ট্রিট করতে হবে তাকে অবভিয়াসলি, এবং সেটা যদি ট্রিট করে তাহলে একটা ডিহাইড্রোব্রোমিনেশন হবে। অবভিয়াসলি এই যে হাইড্রোজেনটা, এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কিছুটা বেশি অ্যাসিডিক অন্যান্য হাইড্রোজেনগুলোর তুলনায়, এবং সাইমালটেনিয়াসলি এই হাইড্রোজেনটাও সিমিলার, অন্য হাইড্রোজেনের তুলনায় সে একটু বেশি অ্যাসিডিক। তার কারণ তাদের যে কার্বনে তারা আছে সেই কার্বনে একটা ইলেকট্রন উইথড্রয়িং ব্রোমিন আছে, একটা স্লাইট ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়াল আছে। তো অবভিয়াসলি এখানে তুমি যদি এইচবিআরকে বের করে দাও, দুটো এইচবিআরকে যদি পাশাপাশি বের করে দাও, তাহলে তোমার কিন্তু একটা করে এইচবিআর বেরোলে একটা করে নতুন বন্ড তৈরি হয়। তাহলে দুটো এইচবিআর যদি বেরিয়ে যায়, অর্থাৎ ডাবল ডিহাইড্রোমিনেশন যদি হয়, তাহলে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হবে, এবং আমরা এখানে অক্টাইন কম্পাউন্ডটা পেলাম, 4 অক্টাইন। এবার 4 অক্টাইনের কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে, ও সিস অ্যালকিনও তৈরি করতে পারে, আবার ট্রান্স অ্যালকিনও তৈরি করতে পারে। যদি তুমি সিস অ্যালকিন চাও, তাহলে ওই লিন্ডার ক্যাটালিস্ট হাইড্রোজেন দিয়ে রিডাকশন করো, পয়জন ক্যাটালিস্ট দিয়ে রিডাকশন করো, সেখানে কিন্তু সিন সিলেক্টিভ হাইড্রোজেনেশন হবে, অর্থাৎ এই জায়গাতে দুটো হাইড্রোজেন ঢুকে যাবে। এই দুটো হাইড্রোজেন আমাদের এই হাইড্রোজেনটা থেকে এসছে, এবং সিন পদ্ধতিতে এসছে, তাহলে সিস আইসোমার তৈরি হবে। এবার যদি আমরা উল্টোটা ভাবি, অর্থাৎ আমাদের যদি Z4 অক্টিন থেকে E4 অক্টিন বানাতে হয়, তাহলে একই পদ্ধতিতে আমরা এগোবো। ইন্টারমিডিয়েট কম্পাউন্ডসগুলো চেঞ্জ হবে অবভিয়াসলি, তার কারণ আমরা যখন জেড আইসোমারটা নিয়েছি তখন সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে, 3 মেম্বার্ড সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে, স্টিরিও স্পেসিফিক অ্যান্টি অ্যাডিশনের থ্রু দিয়ে ব্রোমিন অ্যাড হবে, এবং ব্রোমিন যখন অ্যাড হবে তখন সেখানে অ্যান্টি অ্যাডিশন হবে। এটা দেখে কিন্তু ভুলেও ভেবো না যে দুটো ব্রোমিন ওপরে আছে মানে দুটো ব্রোমিন সিন অ্যাড হয়েছে। কেন এরকম করে লিখেছি কেন? তার কারণ হচ্ছে যে অ্যাডিশনটা অ্যান্টি হয়েছে, কিন্তু তুমি এই যে চেনটা, এখানে যে চেনটা লেখা ছিল সেই চেনটাকে যদি তুমি জিগজ্যাগ ফর্মে লেখো, তাহলে এই বন্ডটার রেসপেক্টে এই দুটো অ্যালকিল গ্রুপ, এই দুটোকে যদি আর বলো, তাহলে তারা একই দিকে ছিল। এবার যখন তুমি জিগজ্যাগ ফর্ম লিখেছো, তখন এই বন্ডটা তার রেসপেক্টে আর গ্রুপ দুটো কিন্তু উল্টো দিকে চলে গেছে। তার মানে বেসিক্যালি তুমি একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে রোটেশন দিয়েছো, এবং রোটেশন দেওয়ার ফলে তোমার এই কম্পাউন্ডটি তৈরি হয়েছে, যেখানে তোমার ব্রোমিন দুটো রোটেশনের আগে সিন ছিল, এখন কিন্তু রোটেশনের আগে অ্যান্টি ছিল, কিন্তু এখন তারা সিন হয়ে ধরা দিচ্ছে। এটা আমরা আগেও ডিসকাস করেছি। তো এবার যদি আবার এই কম্পাউন্ডের মধ্যে আবার যদি বেস দিয়ে এলিমিনেশন করি, ডাবল ডিহাইড্রোমিনেশন করি, তখন এখানে অবভিয়াসলি আবার দুটো এইচবিআর বেরিয়ে গিয়ে একটা ট্রিপল বন্ড আসবে, আবার সেই একই অক্টফোরাইন তৈরি হবে। এই অক্টফোরাইনকে তুমি যদি এবার, আগেরবার তুমি লিন্ডার দিয়ে সিসে নিয়েছিলে, হাইড্রোজেন লিন্ডার দিয়ে সিসে নিয়েছিলে, যদি তুমি ট্রান্সে নিতে চাও তাহলে বার্চ রিডাকশন করে দাও, ট্রান্স সিলেক্টিভ সেমাই হাইড্রোজেনেশন, ট্রান্স সিলেক্টিভ রিডাকশন, সেমাই হাইড্রোজেনেশন। সেমাই হাইড্রোজেনেশন বলে এগুলোকে, সেমাই মানে হাফ। তুমি ট্রিপল বন্ডকে পুরোটা রিডিউস করছো না, যদি পুরোটা রিডিউস করতে তাহলে ওটা অ্যালকেনে চলে যেত, এখন তুমি এটাকে অর্ধেকটা রিডিউস করছো, সেই জন্য সেমাই সিলেক্টিভ সেমাই হাইড্রোজেনেশন বলা যেতে পারে, এবং এটা ট্রান্স সিলেক্টিভ হবে, তাহলে আমরা এখান থেকে E4 অক্টিন পাবো। তার মানে আমরা কিন্তু যে সিকোয়েন্সটা অবলম্বন করলাম সেই সিকোয়েন্সটা হচ্ছে ব্রোমিনেশন অফ অ্যালকিন, স্টার্টিং অ্যালকিন, তারপরে ডাবল ডিহাইড্রোব্রোমিনেশন টু দি অ্যালকাইন, আর তারপরে যেটা করলাম সেটা হচ্ছে আমার চাহিদা মতো, আমার যদি জেড অ্যালকিন দরকার থাকে
তাহলে আমি লিনিয়ার হাইড্রোজেন দিয়ে পার্শিয়ালি হাইড্রোজেনেট করব। আর যদি ই অ্যালকিন দরকার থাকে তাহলে আমরা বার্চ রিডাকশন করব। এই বার্চ রিডাকশনটাকে, ওই জায়গাটা আমি একটা কথা বলতে ভুলে গেছি, এই বার্চ রিডাকশনটাকে বলা হয় ডিজলভিং মেটাল রিডাকশন। কি বলে? ডিজলভিং মেটাল রিডাকশন। কেন বলে ডিজলভিং মেটাল? কেন? কারণ ডিজলভিং মেটাল মানে সেইখানটাতে মেটালটা যখন ডিজলভ করছে তখনই কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনটা অ্যামোনিয়ার তৈরি করা কম্পার্টমেন্টের মধ্যে আছে। কারণ তুমি যদি ওকে অনেকটা সময় দিয়ে দাও তখন ও আস্তে আস্তে অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করে অ্যামাইড আয়ন এবং হাইড্রোজেন গ্যাসে কনভার্ট করে দেবে অ্যামোনিয়া, এবং তখন আর কিন্তু সেটা দিয়ে কোনো রিডাকশন করা সম্ভব হবে না। সেটা একটা পাওয়ারফুল বেস হতে পারে, কিন্তু সোডিয়াম অ্যামাইড যেরকম একটা পাওয়ারফুল বেস, কিন্তু সেটা দিয়ে রিডাকশন করা সম্ভব হবে না। অর্থাৎ রিডাকশনটা তোমাকে করতে হবে যখন ওই মেটালটা, কোন মেটাল, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, when they are in the very act of dissolving themselves into the ammonia, যখন তারা ডিজলভ করছে ওই সময়টা, তখন তোমাকে রিডাকশনটা করতে হবে। ওই জন্য বলা হয় ডিজলভিং মেটাল রিডাকশন। আচ্ছা, ওকে। এরপরে আমরা একটা অল্টারনেটিভ মেথড দেখেছি যেখানে সিস থেকে ট্রান্স থেকে সিস অ্যালকিন বানানো যায়। এই মেথডটাও বেশ ইন্টারেস্টিং। এই মেথডে আমরা ধরো E4 অক্টিন থেকে শুরু করেছি এবং সেখানে তার থেকে আমরা Z4 অক্টিন বানাবো। এইখানে প্রথমে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ইপক্সিডেশন। মেটাক্লোরোপারবেনজোইক অ্যাসিড CH2Cl2 স্টিরিওস্পেসিফিক সিন অ্যাডিশন। অবভিয়াসলি এখানে তাহলে রেসিমিক ইপক্সাইড তৈরি হবে কারণ আমরা ট্রান্স অ্যালকিন থেকে শুরু করছি। আমরা একটা ফর্ম দেখিয়েছি, এটার অবভিয়াসলি এনানসিওমারটাও এখানে আছে, সেটা যে আছে সেটা তলায় রেসিমিক লিখে বুঝিয়ে দিয়েছি। কিন্তু আমরা দেখাচ্ছি একটা ফর্ম দিয়ে, যেখানে যা করবে তুমি সেখানে অন্য এনানসিওমারটার উপরেও একই সিকোয়েন্সটা চলতে থাকবে। তো এটাকে আমরা এখানে দেখিয়েছি জিগজ্যাগ ফর্মে, আর এখানে আমরা এটাকে ফ্লাইং ওয়েজ ফর্মে দেখিয়েছি। দুটো একই জিনিস, কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য দুটো আলাদা আলাদা করে দেখানো আছে। এবার এই কম্পাউন্ডের মধ্যে আমি ট্রাইফিনাইল ফসফিন দিয়েছি। ট্রাইফিনাইল ফসফিন দিলে ইপক্সাইড রিং যেহেতু স্ট্রেন 3 মেম্বার রিং অ্যাঙ্গেল স্ট্রেনে ভোগে, তাই ওর একটা টেন্ডেন্সি আছে যে নিউক্লিওফাইল বা কাউকে পেলে ও রিং খুলে ফেলে, এবং ফসফরাস যথেষ্ট নিউক্লিওফিলিক। যদিও পাশে 3টে ফিনাইল গ্রুপ আছে তবুও এর নিউক্লিওফিলিসিটি যথেষ্ট বেশি, পোলারাইজেবিলিটি খুব বেশি। তাহলে ও এইখানটাতে অ্যাটাক করবে। সাপোজ এইখানটাতে অ্যাটাক করলে, এবং এটা অবভিয়াসলি SN2 হবে, ব্যাক সাইড অ্যাটাক করবে, তার মানে এটা খুলে যাবে। এটা যদি খুলে যায় তাহলে এখানটায় অক্সিজেনের মাথায় মাইনাস চলে এলো, আর ফসফরাস যেহেতু আগে নিউট্রাল ছিল, এখন 3টে বন্ড ছিল আগে, এখন 4টে বন্ড হয়ে যাবে, তাহলে ফসফরাসের মাথায় প্লাস চার্জ চলে আসবে। তার মানে এটা বেসিক্যালি একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো, যেটাকে তুমি বলতে পারো এদিকে অ্যালকক্সাইডের মতো দেখতে ও মাইনাস, আর এদিকটায় হচ্ছে তোমার ফসফোনিয়াম আয়ন। এই ধরনের ইন্টারমিডিয়েটদেরকে বলা হয় বিটেন ইন্টারমিডিয়েট। এই বিটেন ইন্টারমিডিয়েটে যেহেতু ব্যাকসাইড থেকে ফসফরাস অ্যাটাক করেছে, বুঝতেই পারছো, তুমি যদি এটাকে আবার ফ্লাইং ওয়েজে লেখো তাহলে ফসফরাস, ফসফোনিয়াম এবং এই অ্যালকক্সাইড পার্টটা, এই ও মাইনাসটা আর এই ফসফরাস প্লাসটা, এরা কিন্তু একে অপরের সঙ্গে অ্যান্টি থাকবে। এখন ফসফরাসের সাথে অক্সিজেনের বন্ধুত্ব করার আগ্রহ খুব বেশি, তার কারণ ফসফরাসের সাথে অক্সিজেনের যে বন্ড তৈরি হয় সেটা এক্সেপশনালি স্ট্রং। থার্মোডাইনামিক্যালি ওই ধরনের মলিকিউল তৈরি হওয়া এক্সট্রিমলি ফেভারেবল, অ্যান্ড দ্যাট উইল বি দি ড্রাইভিং ফোর্স অফ দিস রিয়াকশন। এবং এই একটা রিয়াকশন, এরকম একটা রিয়াকশন তুমি এর পরেও দেখবে যখন কার্বনিক কেমিস্ট্রি পড়বে, ভিটিক রিয়াকশন। ভিটিক রিয়াকশন যখন দেখবে তখনও তুমি দেখতে পাবে যে ফসফরাসের সঙ্গে অক্সিজেনের স্ট্রং বন্ড তৈরি হচ্ছে, এবং সেই জন্য সেইটাকে আমরা কার্বনিল কেমিস্ট্রিতে কার্বনিল অক্সিজেনকে সরিয়ে দেওয়ার জন্য, ডিসপ্লেস করার জন্য আমরা ভিটিক রিয়াকশন করি। সেটা আমরা পরে দেখব। তার মানে এখানে ফসফরাস যেটা করবে সেটা হলো অক্সিজেনের সাথে বন্ড তৈরি করতে চাইবে, এবং এই অবস্থায় তো এই অবস্থায় তো বন্ড তৈরি করা সম্ভব নয়, কারণ ফসফরাসের মাথায় প্লাস আছে, অক্সিজেনের মাথায় মাইনাস আছে। তো কিন্তু যারা অ্যান্টি অবস্থায় আছে তাহলে এদেরকে সিন হতে হবে। যদি সিন হতে হয় তাহলে সেন্ট্রাল কার্বন কার্বন বন্ডে কিন্তু রোটেশন দিতে হবে। রোটেশন যদি করো তাহলে এবার কিন্তু অক্সিজেন এবং ফসফরাস সিন হয়ে গেল। সেটা আমরা আবার সেই উপরে একরকম ভাবে দেখিয়েছি, নিচে আমরা ফ্লাইং ওয়েজে দেখিয়েছি, এবং এই অবস্থায় অক্সিজেনের সাথে ফসফরাসের একটা বন্ড তৈরি হওয়া খুব স্বাভাবিক। এখানে একটা 4 মেম্বার রিং তৈরি হবে। রিয়াকশনটা তারপরেও থামবে না। ফসফরাসের সাথে অক্সিজেনের এত ভাব ভালোবাসা এতই বেশি যে অক্সিজেনের সাথে কার্বনের যে বন্ডটা আছে, অক্সিজেন কার্বন বন্ড ও স্যাক্রিফাইস করবে। আর ফসফরাস কার্বন বন্ড তো এমনি খুব একটা স্ট্রং নয়, কারণ ফসফরাস অক্সিজেনের সাথে ভালো বন্ড করে, তার কারণ অক্সিজেনের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে। কার্বনের সাথে তো অত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তেমন কিছু নেই। ফসফরাস কার্বনের সাথে বন্ডটা গ্ল্যাডলি স্যাক্রিফাইস করবে, এবং এই জায়গাতে তুমি একটা পেরিসাইক্লিক প্রসেসের মাধ্যমে
ফসফরাসের সঙ্গে অক্সিজেনের ডাবল বন্ড তৈরি হতে দেখবে, এবং এই যে কার্বনটাতে অক্সিজেন ছিল আর যে কার্বনটাতে ফসফরাস ছিল তাদের মধ্যে ডাবল বন্ড তৈরি হবে, কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হবে। অর্থাৎ এখানে আমরা যেটা পাবো সেটা হলো একটা কার্বন কার্বন ডাবল বন্ড, এবং বেরিয়ে আসবে, মিডিয়ামে বেরিয়ে আসবে ট্রাইফিনাইল ফসফিন অক্সাইড। এই কম্পাউন্ডটা তৈরি হওয়াটাই কিন্তু এটা ড্রাইভিং ফোর্স। সেই কিন্তু বাধ্য করলো সেন্ট্রাল কার্বন কার্বন বন্ডটাকে ঘুরে ফসফরাস আর অক্সিজেনকে একসাথে আসতে, এবং এই যে রোটেশনটা হলো তার আলটিমেট আউটকামটা হচ্ছে এই যে তুমি শুরু করেছিলে ট্রান্স অলিফিন দিয়ে, যেখানে দুটো অ্যালকিল গ্রুপ উল্টো দিকে ছিল, এবং এই যে সেন্ট্রাল কার্বন কার্বন ডাবল বন্ড ছিল এই অবস্থায় তোকে রোটেট করা সম্ভব না যতক্ষণ তুমি পাই বন্ড ভাঙছো। এই রিয়াকশনটা করার সময় ইপক্সিডেশনে এই ডাবল বন্ড চলে গেল, ইপক্সাইডের সঙ্গে ট্রাইফিনাইল ফসফিনের রিয়াকশনে বিটেন ইন্টারমিডিয়েট তৈরি হলো, এবং সেই বিটেন ইন্টারমিডিয়েটটা যখন ফসফরাস অক্সিজেন বন্ড তৈরি করার জন্য সেন্ট্রাল কার্বন কার্বন বন্ডটাকে ঘোরালো, তখন কিন্তু দুটো অ্যালকিল গ্রুপ একে অপরের কাছে চলে এলো। অর্থাৎ আগে তারা উল্টো দিকে ছিল, এখন তারা পাশাপাশি চলে এলো। অর্থাৎ অবভিয়াসলি আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে আগে ছিল ট্রান্স, পরে হয়ে গেল সিস। এই একই রিয়াকশন তুমি যদি জেড অলিফিনটার উপরে করো, তাহলে সেখান থেকে বন্ড রোটেশন হয়ে আগে দুটো অলিফিন দুটো অ্যালকিল গ্রুপ একই দিকে ছিল, তারা কিন্তু আলটিমেটলি উল্টো দিকে যাবে। অর্থাৎ জেড অলিফিন থেকে তুমি কিন্তু ই অলিফিন পাবে, এবং এইটা তুমি বাড়িতে প্র্যাকটিস করে দেখো। আমাদের আজকের এই ভিডিও লেকচারটা এখানেই শেষ হলো।